তরুণদের রাজনীতিতে আরও বেশি অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার। বিএনপি ছেড়ে চরমোনাই পীরের দলে যোগ দিলেন সাবেক এমপি মোস্তাফিজুর রহমান। পরিবেশ মন্ত্রণালয়ের অভিযান, রাজধানীতে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা, নিষিদ্ধ পলিথিন জব্দ। নৌ নিরাপত্তা নিশ্চিতকরণে সকল সংস্থাকে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তরুণদের রাজনীতিতে আরও বেশি অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার। তরুণদের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে এবং তাদের নিজ নিজ সমাজে অর্থবহ পরিবর্তন আনতে রাজনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের একদল তরুণ রাজনৈতিক কর্মী তার সঙ্গে দেখা করতে গেলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের পাঠানো বার্তায় বিষয়টি জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা সফররত রাজনৈতিক কর্মীদের বলেন, আমরা তরুণদের রাজনীতিতে যোগদানের জন্য উৎসাহিত করছি, অন্যথায় তারা নীতি নির্ধারণে সক্রিয় ভূমিকা পালন করতে পারবে না। প্রধান উপদেষ্টা তাদের রাজনৈতিক পটভূমির, দৃষ্টিভঙ্গি এবং কর্মকাণ্ড সম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনি নরওয়ের মূলধারার রাজনীতিতে তরুণদের অংশগ্রহণের শতাংশ সম্পর্কেও জিজ্ঞাসা করেন। সফররত রাজনৈতিক কর্মীরা বাংলাদেশের তরুণদের সাথে দেখা করার অভিজ্ঞতা ভাগ করে বলেন, এই তরুণ বাংলাদেশিদের অনেকেই তাদের জীবদ্দশায় ভোটও দিতে পারেননি। তারা জিজ্ঞাসা করেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কি করছে। প্রধান উপদেষ্টা বলেন, নতুন সরকারের মূল প্রতিশ্রুতি হলো পদ্ধতিগত সংস্কার। গত ১৫ বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি। ৩ মেয়াদে একটি জাল ভোটদান ব্যবস্থা চালু ছিল। কর্তৃপক্ষ দাবি করলেও এটি একটি বিশাল সাফল্য। বাস্তবে কেউ ভোট দিতে পারেনি। তাই তরুণরা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠানগুলোর সংস্কার প্রয়োজন। দেশের রাজনৈতিক পরিবেশকে পুরাতন আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যে প্রধান চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তা হলো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জঞ্জাল পরিষ্কার করা। এটি আমাদের জন্য একটি ক্রান্তিকাল। আমি আশা করি এই ক্রান্তিকাল সংক্ষিপ্ত হবে। বিএনপি ছেড়ে চরমোনাই পীরের দলে যোগ দিলেন সাবেক এমপি মোস্তাফিজুর রহমান। পটুয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বিএনপি ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন। মঙ্গলবার বিকেলে বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবারে দলটির কেন্দ্রীয় আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের হাতে হাত রেখে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে.এম. শরীয়তুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। ইসলামী আন্দোলনে যোগদানের সময় মোস্তাফিজুর রহমানের সঙ্গে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মোস্তাফিজুর রহমান ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে পটুয়াখালী ৪ আসন থেকে অল্প সময়ের জন্য সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দুবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ৯০-এর দশকে পটুয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন মোস্তাফিজুর। পটুয়াখালীর বিএনপি নেতাদের একটি সূত্র জানায়, মোস্তাফিজুর বিএনপির দলীয় রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়েছিলেন। এসব কারণে তিনি বিএনপি ছেড়ে ইসলামী আন্দোলনে যোগ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছিল। শেষ পর্যন্ত তাই হলো। মোস্তাফিজুর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হাত পাখা প্রতীক নিয়ে পটুয়াখালী ৪ আসন থেকে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পরিবেশ মন্ত্রণালয়ের অভিযান, রাজধানীতে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা, নিষিদ্ধ পলিথিন জব্দ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ সংরক্ষণে মঙ্গলবার একাধিক মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার কুমার পালের নেতৃত্বে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নির্মাণ সামগ্রী উন্মুক্তভাবে রাখার দায়ে বায়ু দূষণ বিধিমালা ২০২২ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৭টি প্রতিষ্ঠানকে মোট ৫২,০০০ টাকা জরিমানা করা হয় এবং ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। মোবাইল কোর্ট অভিযান টিমে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ শামসুর রহমান সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একই দিন শব্দ দূষণ বিধিমালা ২০০৬ অনুযায়ী রাজধানীর ঢাকার মতিঝিল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৮টি মামলার মাধ্যমে ১১,৫০০ টাকা জরিমানা আদায় এবং ১২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, রংপুর জেলায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বাজারজাত ও বিক্রয়ের অভিযোগে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সংশোধিত ২০১০-এর অধীনে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি মামলার মাধ্যমে ৪৫,০০০ টাকা জরিমানা আদায় এবং ৮৪ কেজি পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি কয়েকটি সুপার শপ সহ দোকান মালিক এবং সাধারণ জনগণকে সতর্ক করা হয়। এছাড়া বায়ু দূষণকারী অবৈধ
ইটভাটার বিরুদ্ধে নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ ও যশোর জেলায় ৩টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। ৪টি মামলায় মোট ৩ লাখ টাকার জরিমানা আদায় এবং ৩টি ইটভাটার চিমনি ও কাঁচা ইট ভেঙে পুড়িয়ে ফেলা হয়। পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে এসব অভিযান অব্যাহত রাখার কথা বলা হয়েছে। নৌ নিরাপত্তা নিশ্চিতকরণে সকল সংস্থাকে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার। নৌ নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার দেওয়া এক বাণীতে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, নৌ পরিবহন মন্ত্রণালয় ও নৌ পরিবহন অধিদপ্তর কর্তৃক নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৫ পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। আসন্ন বর্ষা মৌসুম ও বিদ্যমান প্রেক্ষাপটে এবারের প্রতিপাদ্য দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌযান, সুস্থ থাকবে পরিবেশ, রক্ষা হবে প্রাণ অত্যন্ত প্রাসঙ্গিক হয়েছে বলে আমি মনে করি। তিনি বলেন, নদীমাতৃক বাংলাদেশে যাতায়াত ও পণ্য পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম নদী এবং নৌযান। সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব এই পরিবহন ব্যবস্থা দেশের অর্থনীতির চালিকা শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সব ধরনের নাগরিক সেবা জনগণের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। এ উদ্দেশ্যে সরকার নৌপথের নিরাপত্তা নিশ্চিতে নৌপথ খনন, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক ও অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পরিবেশ রক্ষা ও নৌ দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবার নৌ আইন মেনে চলা অত্যাবশ্যক। আমার বিশ্বাস, নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৫ নিরাপদ নৌ চলাচল ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি বলেন, বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ, তাই সবাইকে সচেতন ও সতর্ক থেকে নৌপথে চলাচলের অনুরোধ করছি। একই সাথে নৌযান চালকদের নিরাপত্তা সরঞ্জামের সঠিক ব্যবহার করে সতর্ক হয়ে নৌযান পরিচালনা করার আহ্বান জানাচ্ছি। প্রধান উপদেষ্টা নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।